নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। কথায় বলে, মহাভারতের কথা অমৃত সমান। আপনাদের কেমন লাগছে জানি না, আমার তো খুব ভালো লাগছে পড়তে। আপনাদের যদি ভালো লাগে, সেই ভালো লাগার কথা কমেন্ট করে জানাবেন। আর যদি ইচ্ছে হয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ সুনীল গঙ্গোপাধ্যায়ের আমাদের মহাভারতের তৃতীয় অংশ শুরু করি। এখানে একজন ঋষির কথা অবশ্য বলতেই হবে। সত্যবতীর বিয়ের আগে একটি সন্তান জন্মেছিল। তার গায়ের রং খুব কালো বলে নাম রাখা হয়েছিল কৃষ্ণ। আর একটা দ্বীপে জন্ম বলে পুরো নাম কৃষ্ণ দ্বৈপায়ন। এর আরও একটা নাম আছে, ব্যাস। পরাশর ঋষির কাছে ইনি পালিত হয়েছেন, আর বড় হয়ে ওঠার পর তিনি হয়েছেন মহাপণ্ডিত। আমাদের দেশে সবচেয়ে পবিত্র গ্রন্থের নাম বেদ। একসময় এই বেদের শ্লোকগুলো নানাভাবে ছড়ানো ছিল। এই ব্যাস সেই সব শ্লোক কোনটার পাশে কোনটা থাকা উচিত তা ঠিকঠাক করে 4টে ভাগে ভাগ করলেন। সেই 4 খণ্ডের নাম ঋক, সাম, যজু আর অথর্ব। তার সেই ভাগ এখনো লোকে মেনে নেয়। এ কাজের জন্য তার নাম হয়ে যায় বেদব্যাস। আমরা তো জানি এই বেদব্যাসই মহাভারত রচনা করেছেন। পৃথিবীতে এমন লেখক আর একজনও নেই যিনি তার কাহিনীর মধ্যে নিজেই এসে দেখা দেন মাঝে মাঝে। অনেক কিছু ঘটছেও তারই জন্য। এসব আমরা জানতে পারবো আস্তে আস্তে। সত্যবতী তার এই ছেলের কথা আগে কাউকে জানাননি। একসময় তিনি ভীষ্মকে সব কথা খুলে বললেন। ভীষ্ম তো দারুণ অবাক। মহাপণ্ডিত বেদব্যাসের কথা কে না জানে? সেই বেদব্যাস সত্যবতীর ছেলে। তার মানে তিনি তো ভীষ্মেরও একরকম সৎ ভাই। তক্ষুনি তাকে খবর পাঠিয়ে নিয়ে আসা হলো রাজধানীতে। তাকে অনুরোধ করা হলো সব ব্যাপারে ভীষ্মকে পরামর্শ দিতে ও সাহায্য করতে। বেদব্যাস রাজি হলেন। তবে তিনি রাজপুরীতে থাকবেন না, তার নিজস্ব আশ্রম আছে, এখানে আসবেন মাঝে মাঝে। যক্ষা রোগে বিচিত্রবীর্যের মৃত্যু হলো কিছুদিনের মধ্যেই। তার 2 ছেলে, ধৃতরাষ্ট্র আর পাণ্ডু। ধৃতরাষ্ট্র বড় ছেলে, তারই রাজা হওয়ার কথা, কিন্তু তিনি জন্মান্ধ। হায় হায়, জন্মান্ধ কি করে রাজ্য চালাবে? দ্বিতীয় ছেলেটি এমনিতে ঠিকঠাকই আছে, কিন্তু গায়ের রং কিরকম হলদেটে মতো, সেই জন্য তার নাম রাখা হয়েছে পাণ্ডু। সত্যবতী আর ভীষ্ম ঠিক করলেন যে পাণ্ডুকেই রাজা করা হবে। বড় ভাই ধৃতরাষ্ট্রও রাজসভায় বসবেন, রাজার মতো সম্মান পাবেন। দেশের বাইরে যুদ্ধ বিগ্রহ চালাতে গেলে রাজা হিসেবে যাবেন পাণ্ডুই। এবার এই 2 ছেলের বিয়ে দিতে হবে, কিন্তু অন্ধ ছেলের বিয়ে হবে কি করে? রাজার ছেলের সঙ্গে রাজকন্যারই বিয়ে হয়, কিন্তু কোনো রাজকন্যাই তো অন্ধ রাজকুমারকে বিয়ে করতে রাজি হবে না। ভীষ্ম খবর পেলেন যে গান্ধার রাজ্যের রাজা সুবলের একটি সুন্দরী কন্যা আছে, তার নাম গান্ধারী। ভীষ্ম রাজা সুবলের কাছে ধৃতরাষ্ট্রের জন্য বিবাহের প্রস্তাব পাঠালেন। এ ছেলেটি অন্ধ বটে, কিন্তু আর কোনো খুঁত নেই। শরীরে দারুণ শক্তি, বুদ্ধিও তীক্ষ্ণ। তাছাড়া এত বড় একটা রাজ্যের ঠিক রাজা না হলেও রাজারই মতো সম্মান পান। তার স্ত্রী যিনি হবেন তিনিও রানীর মতনই থাকবেন। মহা শক্তিশালী কৌরব রাজ্য আর বীর শ্রেষ্ঠ ভীষ্মের কাছ থেকে আসা প্রস্তাব তো সহজে উড়িয়ে দেওয়া যায় না। তিনি বললেন, আমার মেয়ে যদি রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। বাবার মত আছে জেনে গান্ধারীও সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। শুধু তাই নয়, গান্ধারী এমন একটা কাজ করলেন যার কোনো তুলনাই নেই। বিয়ের কথা ঠিকঠাক হয়ে যাওয়ার পরই তিনি খানিকটা মোটা কাপড়ে তার 2 চোখ বেঁধে ফেললেন। তার স্বামী অন্ধ, তাই তিনিও সারা জীবন কিছু দেখবেন না। বধূ হিসেবে হস্তিনাপুরে আসার পর
তার সুমিষ্ট ব্যবহার ও ধর্মজ্ঞান দেখে সকলে ধন্য ধন্য করতে লাগলো। এবার পাণ্ডুর বিবাহ। এতে কোনো সমস্যা নেই। রাজা কুন্তী ভোজের পালিত কন্যা পৃথার স্বয়ংবর সভায় হাজির হলেন পাণ্ডু। অত বড় রাজ্যের রাজা, তাছাড়া পাণ্ডুর বীরত্বেরও খ্যাতি হয়েছে, সুতরাং তারই গলায় মালা দিলেন রাজকন্যা। এই পৃথারই আর এক নাম কুন্তী। পাণ্ডু এর পরেও মদ্র দেশের রাজকন্যা মাদ্রীকে বিবাহ করে নিয়ে এলেন রাজধানীতে। কিছুদিন পর তিনি বেরোলেন বিজয় অভিযানে। কয়েকটি রাজ্য জয় করলেন, প্রচুর ধনসম্পদ নিয়ে এসে সবই নিবেদন করলেন মা সত্যবতী ও ভীষ্মকে। এবার তার কিছুদিন ছুটি চাই, সে কদিন দাদা বসবেন সিংহাসনে। আসল কাজ তো সবই করবেন ভীষ্ম। দুই স্ত্রীকে নিয়ে পাণ্ডু চলে গেলেন গভীর অরণ্যে। সেখানে বাতাস নির্মল, ঝর্ণার জলের কুলুকুলু শব্দ আর কত রকম পাখির ডাক শুনতে শুনতে মনটা জুড়িয়ে যায়। রাজ্য চালাবার দায়িত্ব মাথায় নেই, চমৎকার দিন কাটে। খাদ্যের অভাব নেই, গাছে গাছে রয়েছে অনেক ফলমূল আর অজস্র হরিণ। তাদের একটাকে মারলেই তো বেশ কয়েকদিন চলে যায়। একদিন পাণ্ডু দেখলেন দুটি হরিণ একটা নদীর ধারে খেলা করছে। দুটিতে মিলে একবার ছুটে একদিকে যাচ্ছে, আবার ফিরে আসছে এদিকে। পাণ্ডু ধনুক তুলে একটা তীর মারলেন, তাতেই একটি হরিণ বিদ্ধ হয়ে মানুষের গলায় আর্তনাদ করে উঠল। এই রে, এ আবার কি ব্যাপার? সেই আহত হরিণ বলে উঠল, ছি মহারাজ, এ কি করলে? খেলার সময় কেউ কাউকে মারে? আমি আমার স্ত্রীর সঙ্গে হরিণের রূপ ধরে খেলা করছিলাম। আমি একজন ঋষি, তুমি আমাকে মেরে মহা পাপ করেছ। ব্রাহ্মণকে হত্যা করলে অনন্ত নরকবাস হয়। তুমি জানতে না যে আমি কে, তাই তোমার শাস্তি একটু কমিয়ে দিচ্ছি। তোমার কোনো দিন ছেলে মেয়ে হবে না। এই অভিশাপ শুনে পাণ্ডু কেঁপে উঠলেন। তারপর ভূমিতে লুটিয়ে পড়ে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, হায় হায়, আমি এ কি করলাম? আমার কোনোদিন সন্তান হবে না, আমার জীবনটাই ব্যর্থ হয়ে গেল। যে রাজার সন্তান হয় না তাকে সকলে ছি ছি করে। আমি আর রাজধানীতে যাব না, সংসারেই থাকবো না। দুই স্ত্রীকে বললেন, তোমরা ফিরে যাও, আমি এই বনেই থেকে পূজা প্রার্থনা করে বাকি জীবনটা কাটিয়ে দেব। কুন্তী আর মাদ্রী ফিরে যেতে রাজি নন। তারা থেকে গেলেন রাজার সঙ্গে রাজধানী হস্তিনাপুরে। কেউই আর তাদের খবর পান না। পাণ্ডু পুত্র সন্তানের জন্য রোজই কান্নাকাটি করেন বলে একদিন তার বড় রানী কুন্তী বললেন, মহারাজ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটা ব্যবস্থা করতে পারি। এই কুন্তী মহাভারতের একটি প্রধান চরিত্র। এবারে আস্তে আস্তে বলতে হবে তার কথা। কুন্তী যখন কুমারী ছিলেন তখন তাদের রাজ্যে এসেছিলেন দুর্বাসা মুনি। ইনি একটু রেগে গেলেই অভিশাপ দেন, আবার খুশি হলে বর দেন। কুন্তী তার এমনই সেবা যত্ন করেছিলেন যে তুষ্ট হয়ে দুর্বাসা তাকে একটা বর দিলেন। ঠিক বর নয়, তিনি কুন্তীকে একটা মন্ত্র শিখিয়ে দিয়ে বললেন, তুমি যদি এই মন্ত্র পড়ে আকাশের কোনো দেবতাকে ডাকো, তাহলেই সেই দেবতা তোমার কাছে এসে উপস্থিত হবেন আর তোমাকে একটা উপহার দেবেন। দুর্বাসা চলে যাওয়ার পর কুন্তী ভাবলেন, সত্যি সত্যি একটা মন্ত্র পড়লেই আকাশের দেবতারা নেমে আসবেন? তা কি হয়? আচ্ছা, দেখা যাক তো। আকাশের সূর্যের দিকে তাকিয়ে কুন্তী সেই মন্ত্র উচ্চারণ করলেন। সঙ্গে সঙ্গে সূর্যদেব এক দীপ্তিমান পুরুষের রূপ ধরে এসে উপস্থিত হলেন তার কাছে। সূর্যদেব কুন্তীকে প্রশ্ন করলেন, তুমি আমার কাছ থেকে একটি সন্তান উপহার চাও? কুন্তী ভয় পেয়ে গেলেন। এ আবার কিরকম উপহার? তিনি কুমারী, তিনি সন্তান চাইবেন কেন? বিয়ের পরই তো মেয়েরা মা হয়। তিনি বললেন, প্রভু, আমি ভুল করেছি, আপনাকে এমনি এমনি ডেকে ফেলেছি। আমার ওসব কিছু চাই না, আপনি ফিরে যান। সূর্যদেব বললেন, তা তো হয় না, ওই মন্ত্রে একবার ডাকলে ফিরে যাওয়া যায় না। এ উপহার তোমাকে নিতেই হবে,
তবে তোমার কোনো ভয় নেই। তিনি কুন্তিকে একবার ছুঁয়ে দিয়ে আবার মিলিয়ে গেলেন আকাশে। কুন্তি গর্ভবতী হলেন এবং কিছুদিন পর তার একটি সন্তান হলো। ভারী ফুটফুটে সুন্দর চেহারার ছেলে। এখন এ ছেলেকে নিয়ে তিনি কি করবেন? বিয়ের আগে কোনো রাজকন্যার সন্তান হলে সকলে খুব নিন্দে করবে, তার আর বিয়েই হবে না। তাই কেউ কিছু জানার আগেই কুন্তি চুপি চুপি একটা ভেলা বানিয়ে তার উপর বাচ্চাটাকে শুইয়ে চাদর টাদর চাপা দিয়ে ভাসিয়ে দিলেন নদীতে। যত দূর দেখা গেল সেদিকে তাকিয়ে তিনি কাঁদতে লাগলেন অঝরে। বাচ্চাটা কিন্তু জলে ডুবলো না, মরলও না, ঠিক বেঁচে গেল। তার কথা আবার বলা হবে যথা সময়ে। এর মধ্যে সেই বাচ্চার কথা জানল না কেউ। এখন কুন্তি মহারাজ পাণ্ডুকে বললেন, আমি একটা মন্ত্র জানি, সেই মন্ত্রে যে কোনো দেবতাকে ডেকে একটি সন্তান উপহার পেতে পারি। তাই শুনে পাণ্ডু বললেন, হ্যাঁ, হে আবার হয় নাকি? ডাকো তো, ডাকো তো, একজন দেবতাকে এখনই ডাকো। একটা পাহাড়ের চূড়ায় উঠে স্নান টান করে শুদ্ধ বসন পরে কুন্তি ডাকলেন ধর্মদেবতাকে। ঋষির সেই মন্ত্রের জোর একটুও কমেনি। সঙ্গে সঙ্গে সেখানে এসে উপস্থিত হলেন ধর্মদেবতা। কুন্তিকে একবার ছুঁয়ে আশীর্বাদ করে তিনি চলে গেলেন। যথা সময়ে কুন্তির একটি সুন্দর ছেলে হলো। তার নাম রাখা হলো যুধিষ্ঠির। সন্তান পাওয়া এত সহজ দেখে মহা আনন্দিত ও মহা উৎসাহিত হয়ে পাণ্ডু কুন্তিকে বললেন, তুমি আর একজন দেবতাকে ডাকো। কুন্তি এবার ডাকলেন বাতাসের দেবতা পবনকে। অমনি পবনদেব উপস্থিত। তিনিও কুন্তিকে একটি উপহার দিলেন। এবারেও একটি বেশ হৃষ্টপুষ্ট ছেলে হলো। তার নাম দেওয়া হলো ভীম। আবার ডাকা হলো দেবরাজ ইন্দ্রকে। ইন্দ্রের আশীর্বাদে যে অপরূপ সন্তানটি জন্মালো তার নাম হলো অর্জুন। রাজার দ্বিতীয় রানী মাদ্রী এইসব দেখে করুণভাবে বললেন, আমার কি কোনো সন্তান হবে না? পাণ্ডু তখন কুন্তিকে বললেন, তুমি তোমার ওই মন্ত্রের জোরে মাদ্রীকে সন্তান দিতে পারো না? কুন্তি বললেন, পারি। মাদ্রী যে কোনো দেবতার নাম মনে মনে চিন্তা করুক, আমি মন্ত্রের জোরে তাকে ডেকে আনছি। মাদ্রী একটু চালাকি করলেন। দেবতাদের দুজন চিকিৎসক আছেন, তাদের নাম অশ্বিনী কুমার। এরা যমজ আর সব সময় একসঙ্গে থাকেন। মাদ্রী ডাকলেন তাদের। অশ্বিনী কুমাররা এসে মাদ্রীকে আশীর্বাদ করলেন। মাদ্রীর দুটি সন্তান হলো। তাদের নাম রাখা হলো নকুল আর সহদেব। মাদ্রী আবার এক দেবতাকে ডাকতে চাইলেন। কুন্তি তার স্বামীকে বললেন, না, আর হবে না। ও কেন একসঙ্গে দুজন দেবতাকে ডেকেছে? পাণ্ডু বললেন, বেশ, যথেষ্ট হয়েছে। আমার এই 5টি সন্তানই যথেষ্ট। দিন দিন সেই 5টি সুন্দর স্বাস্থ্যবান ছেলে বড় হয়ে উঠতে লাগলো। ওদিকে ধৃতরাষ্ট্র আর গান্ধারীরও কোনো ছেলে মেয়ে হয়নি অনেক দিন। সেই জন্য তাদের মনে দুঃখ ছিল। একদিন ব্যাসদেব এলেন মায়ের সঙ্গে দেখা করতে। সেখানে কয়েকদিন থাকার সময় তার খুবই সেবা যত্ন করলেন গান্ধারী। তাতে খুবই তৃপ্ত হয়ে ব্যাস গান্ধারীকে বললেন, তুমি আমার কাছে কি বর চাও বলো? গান্ধারী বিনীতভাবে বললেন, যদি বর দিতে চান তাহলে দিন, আমি যাতে ছেলে মেয়ের মা হতে পারি। সঙ্গে সঙ্গে বেদব্যাস বললেন, তথাস্তু, আমার বরে তোমার 100টি ছেলে আর একটি মেয়ে হবে। এ কি বর দিলেন ঋষি? কোনো মায়ের কি 101টি ছেলে মেয়ে হতে পারে? অসম্ভব। বড় জোর 15-20। আগেকার দিনে সবকিছুই খুব বাড়িয়ে বলা হতো। কেউ হয়তো খুব কঠোর তপস্যা করলেন 15 বছর, বলা হলো 5000 বছর। কারো কারো বয়সী বলা হয়েছে 1000 কি 2000 বছর। তা তো আর হতে পারে না। যাই হোক, গান্ধারীরও বোধহয় 10-11টি ছেলে মেয়ে হয়েছিল, সেটাই হয়ে গিয়েছে 101টি। যাই হোক, গল্পের খাতিরে আমরা তাই মেনে নিলাম। ব্যাসদেবের বরে গান্ধারী গর্ভবতী হলেন, কিন্তু
সন্তান প্রসব আর হয় না। 2 বছর তারা রয়ে গেল পেটের মধ্যে। তারপর বেরোলো একটা প্রকাণ্ড মাংসপিণ্ড। তা দেখে ভয় পেয়ে গান্ধারী কি করবেন ভেবে পাচ্ছেন না, তখন আবার ব্যস্তে বেশে হাজির। তিনি সেই মাংসপিণ্ডটাকে 101টা ভাগ করে প্রত্যেকটি টুকরো এক একটা ঘি ভর্তি হাঁড়িতে রাখতে বললেন। সেই থেকে 100টি ছেলে আর একটি মেয়ে জন্মালো। প্রথম ছেলেটি খুবই রূপবান, তার নাম রাখা হলো দুর্যোধন, আর মেয়েটির নাম দুঃশলা। অন্যদের মধ্যে তৃতীয় সন্তানটির কথা পরে কয়েকবার এসেছে, বাকিরা সব এলেবেলে। আবার ওদিকে অরণ্যের মধ্যে রাজা পাণ্ডু মারা গেলেন হঠাৎ। তখনকার দিনে কোথাও কোথাও সহমরণ প্রথা ছিল, অর্থাৎ স্বামীর সঙ্গে এক স্ত্রীও পুড়ে মরতেন। পাণ্ডুর সঙ্গে স্বেচ্ছায় সহমরণে গেলেন তার ছোট রানী মাদ্রী। কুন্তী 5টি ছেলেকেই মানুষ করতে লাগলেন সমান যত্নে। তারা একটু বড় হওয়ার পর তাদের শিক্ষা দীক্ষার ব্যবস্থা করতে হবে ভেবে অরণ্য ছেড়ে ফিরে এলেন রাজধানী হস্তিনাপুরে। এতদিন ওদের কোনো খবরই পাওয়া যায়নি। এখন ওদের দেখে রাজ্যের লোকের যেমন দুঃখ হলো, আনন্দও হলো তেমন। দুঃখের কারণ রাজা পাণ্ডুর মৃত্যু হয়েছে, আর আনন্দের কারণ তার এমন সুন্দর স্বাস্থ্যবান 5টি ছেলে এসেছে রাজ্যে। সেই শোক ও আনন্দ কেটে গেল কদিন পর। তারপর দেখা দিল একটা অতি কঠিন প্রশ্ন। এতদিন তো ভীষ্মই রাজত্ব চালাচ্ছিলেন, সিংহাসনে বসিয়ে রেখেছিলেন অন্ধ ধৃতরাষ্ট্রকে। এখন পাণ্ডুর মৃত্যু হয়েছে, নতুন রাজা হবে কে? অন্ধ বলে ধৃতরাষ্ট্র রাজা হতে পারেননি, কিন্তু তার বড় ছেলে তো সিংহাসন দাবি করতেই পারে। আবার পাণ্ডুও রাজা ছিলেন, তার ছেলেই বা রাজা হবে না কেন? এ বিষয়ে এক একজনের এক এক রকম মত। আর একটা প্রশ্ন, দুর্যোধন আর যুধিষ্ঠিরের মধ্যে কে বয়সে বড়? এই বংশের জ্যেষ্ঠ সন্তানই রাজা হতে পারে, কিন্তু এ প্রশ্নেরও সঠিক কোনো উত্তর নেই। দুর্যোধন তার মায়ের পেটে 2 বছর আটকে ছিল, তার মধ্যেই জন্ম নিয়েছে যুধিষ্ঠির। মায়ের পেটে যে আগে আসে সে বড়, না যে পৃথিবীর আলো বাতাস আগে দেখে সে বড়? এ অতি সূক্ষ্ম আর জটিল প্রশ্ন। এই প্রশ্ন নিয়েই একের পর এক এসেছে মহাভারতের বাকি সব ঘটনা। রাজকুমাররা যে শুধু রাজভোগ খায় আর খেলাধুলো করে সময় কাটায় তা কিন্তু নয়। ভোরবেলা উঠে তাদের নানান রকম ব্যায়াম করতে হয়, তীর ধনুকের যুদ্ধ আর গদা যুদ্ধও শিখতে হয়। অনেক ছবিতে আমরা দেখি রাজকুমাররা তলোয়ার নিয়ে যুদ্ধ করছে। মহাভারতের যুগে কিন্তু তলোয়ার ছিল না, ছিল খড়গ বা খাঁড়া। ঘোড়ায় চেপে যুদ্ধ তখনও চালু হয়নি, অবশ্য ঘোড়ায় টানা রথ ছিল। সেই রথ যারা চালাতো তাদের বলা হতো সারথি। রাজকুমারদেরও শিখতে হতো রথ চালানো। এছাড়া রাজকুমারদের পড়াশোনাও করতে হতো। গুরুর কাছে তারা শাস্ত্রের পাঠ নিত। রাজ্য চালাবার যত রকম নিয়ম কানুন তাও জেনে নিতে হতো। অর্থাৎ সাধারণ মানুষের তুলনায় রাজকুমারদের যুদ্ধবিদ্যা আর শাস্ত্রজ্ঞানে অনেক উন্নত হতে হতো। আর যেসব রাজকুমার এসব পারত না তারা এলেবেলে হয়ে পিছিয়ে পড়ত। দুর্যোধন আর তার ভাইরা, যুধিষ্ঠির আর তার ভাইরা সবাই রাজকুমার। সবাই অস্ত্র চালনা শেখা, শাস্ত্র পাঠ আর খেলাধুলো করত একসঙ্গে। তবে সবাই তো আর সব ব্যাপারে সমান হয় না। ক্রমশ বোঝা গেল তীর ধনুকের যুদ্ধে অর্জুনই সবার চেয়ে ভালো। যুধিষ্ঠিরের ঝোঁক পড়াশোনার দিকে, আর গদা যুদ্ধে দুর্যোধন আর ভীম কেউ কাউকে সহজে হারাতে পারে না। এছাড়া ভীমের যেমন মস্ত বড় চেহারা, তেমনি তার দারুণ গায়ের জোর। খেলাধুলোর সময় ভীম কৌরব ভাইদের খুব জ্বালাতন করে। মাঝে মাঝেই ভীম 2জন জ্যাঠতুতো ভাইকে ধরে মাথা ঠুকে দেয়। কখনো তাদের একজনকে চুলের মুঠি ধরে বো বো করে ঘোরায়, কখনো স্নান করার সময় ভীম একাই জনা 10 কৌরব রাজকুমারকে চেপে ধরে জলের মধ্যে ঠুসে দেয়। তারা যখন মৃত্যু ভয়ে আকুপাকু করে তখন
ভীম হাসতে হাসতে তাদের ছেড়ে দেয়। কৌরবরা যদি খেলার সময় কোনো গাছে ওঠে, অমনি ভীম সেই গাছে এমন জোরে জোরে লাথি মারে যে গাছটা থরথর করে কাঁপতে থাকে, আর কৌরব ছেলেরা টুপটাপ করে খসে পড়ে নিচে। তাতে তাদের হাত পা মচকায় কিংবা মাথায় চোট লাগে। ভীম এসবই করে মজার জন্য, কিন্তু ভীমের পক্ষে যেটা মজা, অন্যদের কাছে তা খুবই ভয়ের ব্যাপার। দুপক্ষের রাজকুমার একসঙ্গেই সবকিছু শিখছে বটে, কিন্তু মনে মনে তো তাদের চিন্তা আছে যে সময় হলে কে হবে রাজা। দুর্যোধন ধরেই নিয়েছে ধৃতরাষ্ট্রের বড় ছেলে হিসেবে সেই রাজা হবে। ওদিকে যুধিষ্ঠিরেরও দাবি কম নয়। এদের যে দুজন গুরু, সেই কৃপ আর দ্রোণ পাণ্ডবদেরই বেশি পছন্দ করেন। অর্জুন তো তাদের চোখের মণি। আরও অনেকে যুধিষ্ঠিরের পক্ষে, কিন্তু দুর্যোধন ঠিক করেছে যে যাই বলুক, ছলে বলে কৌশলে তাকে রাজা হতেই হবে। এ নিয়ে যদি ঝগড়াঝাঁটি বা লড়াই হয়, তাহলেও দুর্যোধনের ধারণা অন্য পাণ্ডব ভাইদের আটকে রাখা যাবে। শুধু দুশ্চিন্তা ভীমকে নিয়ে, তাকে যে সব কৌরব ভাই খুব ভয় পায়। একদিন গঙ্গার ধারে এক বাগানে সবাই মিলে পিকনিক করতে গেল। ভারী চমৎকার জায়গা আর প্রচুর খাবার দাবারের ব্যবস্থা। কিছুক্ষণ খেলাধুলো আর জলে দাপাদাপির পর খাওয়া দাওয়া। সবার খাওয়া শেষ হয়ে গেলেও ভীমের আর শেষই হয় না। সে যে একাই 15-20 জনের সমান খাবার খায়। এই সময় দুর্যোধন চুপি চুপি বিষ মিশিয়ে দিল ভীমের খাবারে। সেই বিষাক্ত খাবারও ভীম খেয়ে নিল কিছু সন্দেহ না করে। তারপর এক সময় সেখানেই সে ঢলে পড়ে গেল। দুর্যোধন তখন লতা পাতা দিয়ে ভীমের হাত পা বেঁধে ফেলে দিল গঙ্গায়। ব্যাস, নিশ্চিন্ত। এতেও কিন্তু ভীমের মৃত্যু হলো না। লতার বাঁধন ছিঁড়ে একসময় সে উঠে এলো জল থেকে। এরপর পাণ্ডবরা অনেক সাবধান হয়ে গেল। রাজকুমারদের প্রথম অস্ত্রগুরুর নাম কৃপ, আর তার বোন কৃপির স্বামীর নাম দ্রোণ। ইনি ব্রাহ্মণ হয়েও অসাধারণ যুদ্ধবিদ্যা অর্জন করেছিলেন। এর কাছেই শিক্ষা পেয়ে কৌরব আর পাণ্ডবরা অসাধারণ বীর হয়ে ওঠে। দ্রোণের ছেলের নাম অশ্বত্থামা। সেও রাজকুমারদের সঙ্গে বড় হয়ে উঠল। সকালবেলা রাজকুমাররা আসবার আগেই দ্রোণ তার ছেলেকে বিশেষভাবে অস্ত্র শিক্ষা দিতেন। অর্জুন সে কথা জানতে পেরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে চলে আসতো গুরুর বাড়িতে। অর্জুনের এত বেশি আগ্রহ দেখে দ্রোণও তাকে শেখাতেন খুব যত্ন করে। তার ইচ্ছে হলো অর্জুনই হবে পৃথিবীর শ্রেষ্ঠ বীর, তার সমকক্ষ কেউ থাকবে না। এই সময় একটা অদ্ভুত কাণ্ড ঘটল। রাজকুমাররা মাঝে মাঝেই শিকার করতে যায়, সেটাও তাদের শিক্ষার অঙ্গ। দল বেঁধে সবাই যায়, সঙ্গে অনেক কুকুরও থাকে। কুকুরগুলোই বুনো জন্তুদের খুঁজে বের করে। কিছুক্ষণ সবাই মিলে দাপাদাপি করার পর একসময় ওদেরই একটা কুকুর অর্জুন আর কয়েকজনের সামনে এসে মাটিতে গড়াগড়ি দিতে লাগলো। তার মুখের মধ্যে 7খানা ছোট ছোট তীর বেঁধা। তাতে সে মরছে না বটে, কিন্তু কোনো আওয়াজও বের করতে পারছে না। সবাই হতবাক। এরকম আশ্চর্য ব্যাপার কেউ কখনো দেখেনি। এ যেন তীর চালিয়ে কুকুরটার মুখ সেলাই করে দেওয়া হয়েছে। এরকম ক্ষমতা অর্জুনেরও নেই। কে এই কাণ্ড করেছে তাকে খুঁজতে বেরোলো সকলে। একসময় দেখা গেল বনের মধ্যে একটা কুঁড়ে ঘর, সেখানে ধনুক আর বাণ হাতে দাঁড়িয়ে আছে একটি ছেলে। সে প্রায় অর্জুনদেরই সমবয়সী, গায়ের রং কুচকুচে কালো। সে কোনো দিকে না তাকিয়ে শুধু শব্দ শুনেই তীর ছুটছে। অর্জুন তার কাছে গিয়ে জিজ্ঞেস করল, হে বীর, তুমি কে, কার পুত্র? সে ছেলেটি বলল, আমি নিষাদদের নেতা হিরণ্যধেনুর ছেলে। অর্জুন আবার জিজ্ঞেস করল, তোমার নাম কি? তুমি কার কাছ থেকে এমন অপূর্ব যুদ্ধবিদ্যা শিখেছ? ছেলেটি বলল, আমার নাম একলব্য, আমার গুরু দ্রোণ, আমি তার কাছেই সবকিছু শিখেছি। এই কথা শুনে রাজকুমারদের বিস্ময় আরো বেড়ে গেল। এই ছেলেটি অস্ত্রগুরু দ্রোণের শিষ্য?
দ্রোণ কবে একে সব শেখালেন? এ ছেলেটিকে তো আগে ওরা কেউ দেখেনি। অর্জুনের মনে বেশ দুঃখ হলো। দ্রোণ তাকে বলেছিলেন অর্জুনই হবে সবচেয়ে বড় যোদ্ধা, কিন্তু এ ছেলেটি তো তার চেয়েও বেশি কিছু জানে। রাজকুমাররা ফিরে এসে দ্রোণকে সব কথা জানাতে তিনিও খুব বিস্মিত হলেন। একলব্য, সে আবার কে? এই নামে তো তার কোনো শিষ্য নেই। এই নামটাই তিনি আগে শোনেননি। তিনি রাজকুমারদের বললেন, চলো তো চলো তো, আমি নিজে গিয়ে দেখি। কয়েকদিনের মধ্যেই আবার সকলে এলো সেই জঙ্গলে। সেই কুঁড়ে ঘরটার সামনে একলব্য একই রকম ভাবে তীর ছোড়া অভ্যেস করছে। দ্রোণকে দেখেই সে অতি ব্যস্ত হয়ে দৌড়ে এসে মাটিতে শুয়ে পড়ে প্রণাম করল। জল এনে ধুয়ে দিল তার পা। একটা পাথরের উপর হরিণের চামড়া পেতে আসন তৈরি করল দ্রোণের জন্য। তারপর তার সামনে দাঁড়িয়ে রইল হাত জোড় করে। দ্রোণ বললেন, ওহে, তুমি তো দেখছি যথার্থ একজন বীর, কিন্তু আমি তো তোমায় কখনো দেখিনি। আমি তোমার গুরু হলাম কি করে? একলব্য বলল, কয়েক বছর আগে আমি আপনার কাছে গিয়েছিলাম আপনার শিষ্য হতে। আপনি রাজি হননি, হয়তো আপনার মনে নেই। সত্যি দ্রোণের কিছুই মনে নেই। তিনি বললেন, আমি তোমায় কিছুই শেখাইনি, তবু তুমি আমায় গুরু বলছো কেন? একলব্য বলল, আপনার চেয়ে বড় গুরু আর তো হয় না, তাই আমি ফিরে এসে মাটি দিয়ে আপনার একটা মূর্তি গড়েছি। ঘরের দরজাটা খুলে দিয়ে সে বলল, এই দেখুন সেই মূর্তি। আমি রোজ এই মূর্তি পুজো করি, তারপর একা একা অস্ত্র চালনা অভ্যেস করেছি, তাতেই যেটুকু পারি শিখেছি। আপনি অবশ্যই আমার গুরু। দ্রোণের প্রায় স্তম্ভিত হওয়ার মতো অবস্থা। জঙ্গলের মধ্যে একা একা এই ছেলেটি এত কিছু শিখেছে। কতখানি নিষ্ঠা আর মনের জোর থাকলে এটা সম্ভব? এরকম আর কখনো শোনা যায়নি। দ্রোণ রাজকুমারদের মুখের দিকে তাকালেন। অর্জুনের মনের জ্বালা তিনি বুঝতে পারলেন ঠিকই। তিনি নিজেই তো চেয়েছিলেন অর্জুনের সমান যোদ্ধা আর কেউ হবে না। এ ছেলেটি তো এর মধ্যেই অর্জুনকে ছাড়িয়ে গিয়েছে। তিনি বললেন, ওহে নিষাদ, তুমি যখন আমাকে গুরু বলেই মেনেছ, তখন তো তোমাকে গুরু দক্ষিণাও দিতে হবে। একলব্য বলল, নিশ্চয়ই, সে তো আমার সৌভাগ্য। আমার যা কিছু আছে, যতটুকু আমার সাধ্য, সবই আপনাকে দিতে রাজি আছি। আপনি অনুগ্রহ করে কি চান বলুন। দ্রোণ বললেন, যা চাইব তাই যদি দিতে চাও, তাহলে তোমার ডান হাতের বুড়ো আঙুলটি কেটে আমাকে উপহার দাও। দ্রোণের এরকম নিষ্ঠুর কথা শুনেও এক মুহূর্ত দ্বিধা করল না একলব্য। সে তক্ষুনি একটা খড়গ এনে ঘ্যাচাং করে কেটে ফেলল তার বুড়ো আঙুল। ফিনকি দিয়ে রক্ত ছড়াতে লাগলো চতুর্দিকে। দ্রোণ এই অত্যন্ত অন্যায় কাজটি করলেন তার প্রিয় শিষ্য অর্জুনের জন্য। অর্জুনের আর কোনো প্রতিদ্বন্দ্বী রইল না। আজ এই পর্যন্ত। সঙ্গে থাকবেন পরের অংশ শোনার জন্য। ধন্যবাদ।